দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন 7 কাউন্সিলর। একই ক্যাটাগরিতে খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিম। 23 পদের বিপরীতে মনোনয়ন নিলেন 32 জন। ওয়ানডে সিরিজ জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। একমাত্র টেস্টে আফগানদের কাছে 3 উইকেটে হারল টাইগার যুবারা। জামাল ভুঁইয়াদের স্প্যানিশ কৌশল টিকি টাকা শেখাচ্ছেন নতুন কোচ অস্কার ব্রুজন। ইতিবাচক ফলাফলের আশা ফুটবলারদের। শুরুতেই বিসিবি নির্বাচনের খবর। শেষ দিনে মনোনয়নপত্র নিলেন আরও 24 জন। এ নিয়ে 23 পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র নিলেন 32 জন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় সরাসরি পরিচালক নির্বাচিত হয়েছে চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে। নির্বাচন হবে ঢাকা ও রাজশাহীতে। ক্যাটাগরি 2-এ 12 পরিচালক পদের বিপরীতে নাজবুল হাসান পাপন সহ মনোনয়নপত্র তুলেছেন 17 জন। আর ক্যাটাগরি 3-এ উত্তাপ ছড়াবে খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিমের প্রতিদ্বন্দ্বিতা। শনিবার মিরপুরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টির তীব্রতা। তবুও স্টেডিয়াম পাড়ায় নিরুত্তাপ নির্বাচনে উত্তাপ ছড়িয়েছেন পরিচালকরা। ক্যাটাগরি 1 বা আঞ্চলিক জেলা ক্রীড়া সংস্থার জন্য নির্ধারিত 10 পরিচালক পদের মধ্যে 7 জনই ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন নির্বাচিত। চট্টগ্রামের 2 কোটায় আকরাম খান আর আজম নাছির, সিলেটের শফিউল আলম নাদেল, খুলনায় শেখ সোহেল ও কাজী ইনাম, রংপুরে আনোয়ারুল ইসলাম এবং বরিশালে নির্বাচিত হয়েছেন আলমগীর আলো। তবে নির্বাচন হচ্ছে ঢাকা বিভাগে। 2 পদের বিপরীতে লড়বেন নাইমুর রহমান দুর্জয়, তানভীর টিটু, আশফাকুল টিটু ও খালেদ হোসেন। আর রাজশাহী থেকে পরিচালক হতে খালেদ মাসুদ পাইলট চ্যালেঞ্জ জানাবেন সাইফুল আলম স্বপনকে। ক্যাটাগরি 2-এ 12 পদের বিপরীতে লড়বেন 17 জন, যেখানে নাজমুল হাসান পাপন ছাড়াও আছেন মাহবুব আনাম, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন, মঞ্জুর কাদের ও শওকত আজিজ রাসেল। প্রথমবারের মতো মনোনয়নপত্র তুলেছেন সাবেক পরিচালক ও প্রয়াত আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা। আর গেলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ক্যাটাগরি 3-এ এবার খালেদ মাহমুদ সুজনকে লড়তে হবে নাজমুল আবেদিন ফাহিমের বিপক্ষে। আজকে এখানে এসে আমি বেশ কিছু নতুন মুখ দেখেছি এবং এটা দেখে আমি অত্যন্ত খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক এবং নতুন নতুন মানুষ আসুক, এটাই আমি চাই। কাউন্সিলে দিয়ে তুলেছি ইলেকশন করার জন্য। এখন ইলেকশন হলে ইলেকশন করব। আর যদি ক্লাবের সবাই মনে করে যে রাইট ক্যান্ডিডেট, তাহলে নিশ্চয়ই ক্রিকেট বোর্ডে আসতে পারবো। একদিন বিরতির পর সোমবার মনোনয়নপত্র দাখিলের দিন। 6 অক্টোবর হবে ক্রিকেট বোর্ডের বহু কাঙ্ক্ষিত নির্বাচন। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। এক নাজমুল আবেদিন ফাহিমি জমিয়ে তুললেন বিসিবির নির্বাচন। ক্যাটাগরি 3-এ বোর্ডের প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়বেন তিনি। বলছেন দেশের ক্রিকেটকে তার দেয়ার এখনও অনেক বাকি। নির্বাচিত হতে পারলে গুরুত্ব দেবেন তৃণমূলে। প্রতিপক্ষের প্রতি আছে শ্রদ্ধাও। অন্যদিকে নাজমুল আবেদিনের চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন সুজন। হঠাৎ করেই উল্টে গেল পাশার দান। শেষ দিনের গুঞ্জনকে সত্যি করেই হোম অব ক্রিকেটে দেশের রথী মহারথীদের ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিম বিসিবির পরিচালক পদে করবেন নির্বাচন। এমন ঘটনা এনে দিল বাড়তি আকর্ষণ। অথচ ক্যাটাগরি 3-এ সবাই ধরেই নিয়েছিল আরও একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাজিমাত করবেন সুজন। গেল মেয়াদে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়সহ সুজনের সফলতা যে কম নয়। তবুও কেন তারই বিপক্ষে নির্বাচনের সিদ্ধান্ত ফাহিমের? এটা তো আসলে টপ কোন ইটস এ গুড থিং যে আমরা যারা পার্টিসিপেট করছি তারা সবাই যোগ্য। সো আমার মনে হয় যে চমৎকার একটা পরিবেশের মধ্যেই ইলেকশনটা হবে। তার জন্য আমার শুভকামনা থাকলো অবশ্যই, এবং দের ইজ নো ডাউট যে তার কন্ট্রিবিউশন গত অনেকগুলো বছরে সে অনেক কাজ করছে। দেশের ক্রিকেটকে দুহাত ধরে দিয়েছেন এই কোচ। বড় দায়িত্বে সেই অভিজ্ঞতাকে আরও লাগাতে চান কাজে। আমার মনে হয় এতদিন কাজ করার পর আমার বোধহয় একটা ভালো ধারণা আছে যে বাংলাদেশের ক্রিকেটের জন্য কি করা দরকার। গ্রাসরুট লেভেলে, মিডল লেভেলে কাজ করার চেষ্টা করেছি, কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। কিন্তু এখন আমার উপলব্ধি হচ্ছে যে আমার মনে হয় আমার বা আমাদের মতো যারা
দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের বোধহয় পলিসি লেভেলেও থাকা উচিত। সত্যিকার যে পরিবর্তনগুলো দরকার সেগুলো আমরা আনার চেষ্টা করতে পারবো। অন্যদিকে নাজমুল আবেদিন ফাহিমের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজনও প্রত্যাশা করছেন সুষ্ঠু পরিবেশের। ডেফিনেটলি ফাহিম ভাই আমার কোচ, অনেক সিনিয়র, আমার ডেফিনেটলি ওনার আন্ডারে কাজ করেছি ডেভেলপমেন্টে, উনি আমার আন্ডারে ছিলেন, কাজ করেছেন। তো আমার তো চ্যালেঞ্জ আমি অলওয়েজ পছন্দ করি, তো আমার জন্য ভালো যে ইলেকশন হবে, এটা আমি খুশি। ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, তো আই এম হ্যাপি যে ইলেকশন হবে। ক্যাটাগরি 3-এ 43 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আইপিএলে মোস্তাফিজের মারদাঙ্গা পারফরমেন্স আশা দেখাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। বিশ্বকাপের ভেন্যুগুলোতে কাটার মাস্টার এই জাদু অব্যাহত থাকবে টাইগারদের হয়েও আশা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে সাকিব ম্যাচ খেলার সুযোগ না পেলেও সেটা নিয়ে চিন্তিত নন তিনি। বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের স্কিলের ওপর পূর্ণ আস্থা রাখছেন নান্নু। আইপিএলে উইকেটগুলো খুব একটা ব্যাটিং বান্ধব না হলেও আইসিসি ইভেন্টে চরিত্র বদলে যাবে বলেই আশা সাবেক এই অধিনায়কের। বিশ্বকাপের দল নিয়ে কাটাছেঁড়া চলছেই। ওমান দুবাইয়ে অংশ নেবে যারা তাদের সবাই স্কোয়াড দিয়ে দিলেও বোদ্ধাদের সমালোচনা থেমে নেই কোথাওই। সবচেয়ে বেশি হচ্ছে সম্ভবত আমাদের এই দক্ষিণ এশিয়াতে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতে এখনও নিয়মিত আলোচনার খোরাক জোগাচ্ছে স্কোয়াড থেকে বাদ পড়াদের নামগুলো। বাদ নেই বাংলাদেশও। আইসিসির নিয়ম অনুযায়ী 10ই অক্টোবর পর্যন্ত দলে বদল আনার সুযোগ থাকলেও সে পথে নাকি হাঁটবে না বাংলাদেশ। এটা আমাদের এখন সেরা দল এবং এটা থেকে এখন অন্য কিছু চিন্তার বাইরেও আমরা সেরা জিনিসটা দেখতে চাই এবং পার্টিকুলার ডেটে আমাদের সেরা পারফরমেন্স খেলোয়াড়রা যদি দিতে পারে ইনশাআল্লাহ সেরাটাই পাবো বলে আশা করছি। অবশ্যই পজিটিভ, আমাদের বেস্ট বোলারও এই ফর্মেটের, তো আমরা ওর থেকে অবশ্যই বিশ্বকাপে সেরাটাই আমরা আশা করবো এবং কন্টিনিউয়াস এই প্রসেসের মধ্যে থাকলে ইনশাআল্লাহ বিশ্বকাপে এই পারফরমেন্স থাকলে আমাদের দলে যথেষ্ট উপকৃত প্লেয়ার থাকে, সবাইকে সব দিয়ে প্রোভাইড করতে হয়। তারপর প্র্যাকটিসে আসে ও বিশ্বের সেরা অলরাউন্ডার এবং ওর কাছ থেকে আমরা বিশ্বকাপে সেরাটাই পাবো বলে আশা করছি। বিশ্বকাপের আগে ঘরের মাঠের সিরিজগুলোতে উইকেটের আচরণ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে বিস্তর, কিন্তু আইপিএল শুরুর পর থেকে সে আলোচনায় ফুল স্টপ না পড়লেও বিরতি যে এসেছে তা তো দেখাই যাচ্ছে। তবে সেসব নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি মিনহাজুল আবেদিন নান্নু। ওই ধরনের উইকেটের স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটু ডিফারেন্ট, তো এখানে বসে এখন এইভাবে বলতে পারবেন না যে উইকেটটা কেমন হবে, কারণ বিশ্বকাপ হতে কিন্তু আরও 1 মাস বাকি আছে। তো সেই হিসাবে ওখানে না গিয়ে প্র্যাকটিস ম্যাচগুলি না খেললে ঠিক ধারণাটা নেওয়া মুশকিল যে পিচটা কেমন হবে। তো আশা করি স্পোর্টিং উইকেট হবে ইনশাআল্লাহ। আমরা স্পোর্টিং উইকেট হলে সব দলের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচন নিয়ে আমরা এখন কথা বলবো পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে। ফাহিম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত। আমরা আসলে আজকে জানতে পেরেছি যে আপনি পরিচালক পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন এবং এই যে হুট করে মনোনয়নপত্রটা নিয়ে আসলে তেমন কোনো গুঞ্জন ছিল না আগে থেকে, তো সিদ্ধান্তটা কি আসলে আপনি হুট করে নিয়েছেন নাকি কারো কাছ থেকে উৎসাহ পেয়েছেন? হুট করে নেওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ মনোনয়নপত্র নেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। তার আগে আমি চাইলেও নিতে পারতাম না। পরিকল্পনা ঠিক ওই অর্থে যে ছিল তা না। একটা সময় সবসময় মনে হয়েছে এই জায়গাটায় আসলে হয়তো অনেক কাজ করার সুযোগ পাওয়া যায়, পলিসি মেকিং এর সাথে ইনভলভ থাকা যায় এবং আমরা যেহেতু আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের সাথে অনেকদিন ধরে জড়িত এবং একটা স্বপ্ন নিয়েই কিন্তু ক্রিকেটের সাথে জড়িত এবং একটা স্বপ্ন দেখি যে সামনে আমাদের ক্রিকেট আমাদের দেশকে এই জায়গাটা নিয়ে যাবে। সো সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে বোধহয় একটা ভালো রোল প্লে করার সুযোগ আছে যখন আমরা আমাদের মতো মানুষরা যখন বা আমি যদি পলিসি মেকিং এর জায়গায় থাকতে পারি। সেদিক থেকেই একটা স্বপ্ন ছিল। বাট আমার কাউন্সিলরশিপ যেহেতু ছিল না এতদিন, যতদিন আমি বোর্ডে ছিলাম, তো সেই সুযোগটা আমার ছিল না। আমি বিকেএসপিতে যাওয়ার পরে সেই সুযোগটা আমার রিসেন্টলি এসছে এবং সেটা আসার পরেই আমি আসলে আরো ভালোভাবে ভেবে দেখেছি যে হ্যাঁ, আমি এই সুযোগটা নিতে পারি। আচ্ছা ফাহিম ভাই, তো আপনি তো মানে কোচ হিসেবে আসলে সবার কাছে অনেক বেশি পরিচিত এবং সব ক্রিকেটাররা আসলে আপনার কাছ থেকে সেই আস্থাটা পায়। তো সেক্ষেত্রে পরিচালক হবার পর আসলে আপনি যদি নির্বাচিত হয়ে যান, সেই আস্থাটা নিশ্চয়ই ধরে রাখতে চাইবেন। অবশ্যই সেই সুযোগটা তো থেকেই যাবে, কারণ এখন আমি অন এন্ড অফ সেই কাজটা করি না তা না, বাট তার পাশাপাশি কিন্তু আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করি, আমি পলিসি মেকিং এ কাজ করি, আমি প্ল্যানিং এ কাজ করি, স্ট্র্যাটেজিতে কাজ করি এবং এই কাজ আমি দীর্ঘ সময় ধরে করে আসছি এবং আমি যেহেতু বিভিন্ন লেয়ারে কাজ করার সুযোগ পেয়েছি, আমার দেখার সুযোগ হয়েছে বিভিন্ন জায়গায়
কোন কোন জায়গায় স্পেসিফিক্যালি কি কি ধরনের অভাব আছে, কোন কোন জায়গায় আমরা একটু কাজ করলে সামগ্রিকভাবে আমরা আমাদের খেলাটা আরো ইমপ্রুভ করতে পারে। সো আমার মনে হয় ওই জায়গাগুলো যেহেতু আমি খুব কাছ থেকে দেখেছি, সেই ব্যাপারগুলো নিয়ে আ আ বোর্ডে যদি আমি যেতে পারি, আমার মনে হয় ক্রিকেটের ক্ষেত্রে সেটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমার মনে হয় সেই জিনিসটাই আমাকে বেশি উৎসাহিত করেছে এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, ফাহিম ভাই আপনি যেই পদের জন্য মনোনয়ন গ্রহণ করেছেন বা মনোনয়ন কিনেছেন, সেই পদে কিন্তু আরেকজন শক্তিশালী প্রতিপক্ষ আছেন। আপনি জানেন যে উনি হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। তো উনি বিসিবির পরিচালক হিসেবে এতদিন ছিলেন এবং বেশ শক্ত প্রতিপক্ষই মানতে হবে আপনি নিশ্চয়ই মানবেন সেটা। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আপনার জন্য এই পদে প্রতিদ্বন্দ্বিতা করাটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং হবে? আ আমার মনে হয় ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার ব্যাপারটা খুব সহজ ব্যাপার নয় এবং এটা খুব সহজ হয়ে যাওয়া উচিতও নয়। যারা এখানে আসবে তাদের যথেষ্ট কাঠখড় পুড়িয়ে এখানে আসা উচিত। কারো জন্য যদি এটা খুব সহজ হয়ে যায় তখন বুঝতে হবে there is something wrong. সো আমি এটা কখনোই ভাবিনি এটা খুব সহজ হবে। আ তবে আমি পাশাপাশি এটা বিশ্বাস করি যে এই ধরনের একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট এ যেখানে হয়তো ২ জন, ৩ জন, ৪ জন হয়তো ১ টা ২ টো পদের জন্য আ আ যুদ্ধ করবে। যুদ্ধ বলব না। ইলেকশন করবে। সেখানে হয়তো ১ জন বা ২ জন হয়তো জিতবে, ১ জন বা ২ জন হারবে। আমার মনে হয় সেই হারটাও মেনে নেওয়া উচিত। জিতলে তো ফ্যান্টাস্টিক কোন কথাই নেই। বাট হারলে সেটাও মেনে নেওয়া উচিত। কারণ সবাই জিততে পারবে না। তো সেটাও গ্রেসফুলি নেওয়াটা খুব প্রয়োজন এবং সেটা সবাই যদি নিতে পারে সেটা সবার জন্যই ভালো। আমি এটা ওইভাবেই দেখি। আমি 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 ডেফিনিট আমি ভেরি আমি খুবই আশাবাদী যে আ এটা আমি জিততে পারবো। বাট আমি যদি জিততে না পারি, তারপরে কিন্তু আমার কাজ করার সুযোগ যে শেষ হয়ে যাবে তা কিন্তু না। তবে ডেফিনিটলি আমি যদি জিততে পারি, আমার কাজ করার সুযোগটা আরো বাড়বে। ফাহিম ভাই, আ আ আ খালেদ মাহমুদ সুজনের বয়সভিত্তিক পর্যায়ে কাজ করার আসলে অনেক সুনাম রয়েছে। আপনি সেটি জানেন। তো সেক্ষেত্রে কি মনে হয় যে আসলে আপনি তো তার কোচও ছিলেন একসময়। তো আসলে তার কোন জায়গায় আরো কাজ করার সুযোগ ছিল? না, ডেফিনিটলি সে ভালো কাজ করেছে কোনো সন্দেহ নেই। আ আ আমার মনে হয় যে সামনে সে সুযোগ পেলে হয়তো আরো কাজ করবে। আমার ধারণা যে আমরা আরো অনেক ডিটেইল প্ল্যান করে কাজ করতে পারি। আমাদের কাজের পরিধি আগের তুলনায় অনেক বেড়েছে। ক্রিকেট বোর্ডের কাজের পরিধি আগে বেড়েছে। বাট আমার মনে হয় এটাকে আরো অনেক ফাইন টিউন করার যে ব্যাপারগুলো আছে সেগুলো বোধহয় আমরা এখনো সেইভাবে লক্ষ্য করি না। আমরা সেই ফাইন টিউন করার ব্যাপারগুলো আছে বিশেষ করে ডেভেলপমেন্ট এর কথা বলি, যদি প্লেয়ার তৈরির কথা বলি, যদি প্লেয়ার পাথওয়ে তৈরি করার কথা বলি এবং তার পাশাপাশি শুধু প্লেয়ার তো না, আমরা কোচ তৈরির কথা বলতে পারি। আমরা ফিজিও, ট্রেইনার, ফ্যাসিলিটিজ এই সবকিছুর কথা বলতে পারি। সো সবগুলি একসাথে যদি বেড়ে না ওঠে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে যেটা বুঝি আমরা, সেটা কখনোই সম্ভব না। সো আমার মনে হয় ওই জায়গাটায় আরো অনেক কিছু করার সুযোগ আছে। সো আমি নিশ্চিত যে সে যদি সুযোগ পায় ডেফিনিটলি সেটা চেষ্টা করবে। আমি যদি সুযোগ পাই আমি ডেফিনিটলি সেটা চেষ্টা করব। জি, ফাহিম ভাই আপনি কিন্তু গণমাধ্যমে বলেছেন যে আপনি আসলে পরিচালক এই পদে যদি আপনি নির্বাচিত হন সেক্ষেত্রে তৃণমূল পর্যায়ে কাজ করার জন্য চেষ্টা করবেন বা সেই বয়সভিত্তিক পর্যায়ে যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ওই পর্যায়ে কাজ করবেন। তো সেক্ষেত্রে আসলে আপনার আর কি পরিকল্পনা আছে? না, সেটা যেহেতু সেটার আমার অভিজ্ঞতা আছে সেই প্রসঙ্গে বলছি। কারণ ক্রিকেট বোর্ডে গেলে হয়তো সামগ্রিক অর্থে অনেক কিছুরই মুখোমুখি হতে হবে। সেখানে তো শুধু যে বয়সভিত্তিক খেলার ব্যাপার আসবে সেটা না। আমাদের নারী ক্রিকেট আছে, আমাদের ডেভেলপমেন্ট ব্যাপার আছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর ব্যাপার আছে। সো অনেকগুলো বিষয় আছে যেগুলি হয়তো যদি একসাথে ডেভেলপ না হয় তাহলে কিন্তু আমার মনে হয় না যে সত্যিকার অর্থে ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা সম্ভব। সো আমরা যদি একটা পার্টিকুলার সাইডকে ডেভেলপ করি আর ২ টো ৩ টা সাইডকে যদি কিছুটা নেগলেক্ট করি তাহলে ওভারঅল ডেভেলপমেন্ট কখনোই সম্ভব হবে না। সো সে বোর্ড এর কাজ হচ্ছে ক্রিকেট বোর্ডের কাজ হচ্ছে সামগ্রিক ব্যাপারটাকে দেখা। পুরো পিকচারটাকে দেখা এবং সেটা নিয়ে কাজ করা। সো আমার মনে হয় যে শুধু যে বয়সভিত্তিক দল নিয়ে আমি কাজ করব বা বয়সভিত্তিক কাজটা আমার মূল কাজ হবে তা না। আমি সামগ্রিক অর্থে চিন্তা করি এবং সেই সবকিছু করার মতো আমার মনে হয় অভিজ্ঞতা আমার আছে। বিভিন্ন জায়গায় আমি সেসব কাজ করেছি, দেখেছি এবং নিজেও ফেস করেছি। সো আমার মনে হয় সেই ব্যাপারগুলোতে যেখানে আমার মনে হয়েছে যেখানে দুর্বলতা আছে আমাদের, সেসব জায়গাগুলি আমি অ্যাড্রেস করতে পারবো এবং আ আ বোর্ডকে সহায়তা করতে পারবো সেই জায়গাগুলো দেখিয়ে। ফাহিম ভাই আপনি এর আগেরবার আসলে কিছুটা অভিমান নিয়েই বোর্ড থেকে সরে গিয়েছিলেন। তো সেই অভিমানের যে জায়গা বা যে কারণে আপনি সরে গিয়েছিলেন, সেই জায়গাটা কি আসলে নির্বাচনের জায়গাটা কি এখন সুন্দর হয়েছে কিনা বিসিবিতে? উম না অভিমান বলব না। ঠিক আমার আমার মনে হয় যে আমার যতটুকু কাজ করার আ যোগ্যতা আছে,
সেই কাজ করার সুযোগটা আমি সেখানে পাচ্ছিলাম না। হয়তো হয়তো রিজনেবল কারণেই আমার যতটুকু অভিজ্ঞতা বা যতটুকু কাজের এক্সপেরিয়েন্স ছিল সেটা যদি আমি কাজ করার সুযোগ পেতাম তাহলে তো আমার হয়তো অন্য কিছু চিন্তা করার সুযোগ হতো না। আ বাট এখন মনে হয় যে আ আমি যদি বোর্ডের পরিচালক হিসেবে আসতে পারি, সেক্ষেত্রে হয়তো আমার সেই সুযোগগুলো হবে। আম আ আবার সেই কথাই বলতে হয় যে পলিসিগত দিক থেকে আমার কাছে যেগুলো মনে হয় যে যেখানে আরেকটু ডেভেলপ করার সুযোগ আছে, সেসব জায়গায় আ আ আমি হয়তো অ্যাডভাইস করতে পারতাম বা বোর্ডকে সহায়তা করতে পারতাম। সো আ আ আ ঠিক অভিমান আপনি যেটা বলেছেন সেটা না, আমার মানে কাজের পরিবেশ তাও আমি ঠিক বলব না যে আমার যে কাজ করার যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা কিছুটা সীমাবদ্ধতা ছিল। সেজন্য অ্যাকচুয়ালি একটা সময় আমি আর এনজয় করছিলাম না। সেজন্য আমার মনে হয়েছিল যে অন্য কোনো জায়গায় যদি আমি আমার মনের মতো করে কাজ করতে পারি, সেটি আমার জন্য ভালো হবে। সেজন্য বিসিবি ছেড়ে যাওয়া। কিন্তু এখন আবার যেটা হয়েছে যে এখন আমার একটা ওপেনিং হয়েছে যেখানে আমি হয়তো চেষ্টা করলে যদি পরিচালকের জায়গায় আসতে পারি, সেখানে হয়তো আমি যা চিন্তা করি, যা ভাবি সেটা আমি সবার সাথে শেয়ার করতে পারবো। এবং সেখানে হয়তো যদি কনভিন্স করতে পারি সেটা কাজে আসবে। ফাহিম ভাই, এবারে নির্বাচনী পরিবেশটা কেমন লাগছে আপনার কাছে? বেশ কিছু প্রমিনেন্ট নতুন মুখ কিন্তু এসেছেন। খালেদ মাসুদ পাইলট এসেছেন, ফাহিম সিনহা এসেছেন। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে কয়েকটা কারণে। একটা হচ্ছে যে এবার কোনো প্যানেল হয়নি। তাতে যেটা হয়েছে যে কিছুটা উন্মুক্ত। প্যানেল হলে যেটা হয় যে ওই প্যানেলের বাইরে থেকে আসাটা খুব কঠিন হয়ে যায়। সো প্যানেল হয়নি যেহেতু ক্লাবের দিক থেকে সবাই চাইলে আসতে পারে। আমরা দেখেছি যে ১২ জনের জায়গায় ১৭ জন ইলেকশন করছে। সো ইটস আ ভেরি গুড সাইন। এটা একটা দিক এবং বোর্ড প্রেসিডেন্ট নিজে বলেছেন যে উনি নতুন মুখ চান, নতুন আইডিয়া চান। ওনার নিজে থেকে এটা বলাটাও কিন্তু একটা ভালো মেসেজ সবার জন্য। সো এতে যেটা হবে যে ভবিষ্যতে আরো আমার মনে হয় আরো যোগ্য যারা সংগঠক আছেন তারা এগিয়ে আসবেন। তারা একটু সাহসী হবেন। হ্যাঁ, চাইলে আমি যদি কষ্ট করি, কাজ করি, বোর্ডে আমার আসার সুযোগ আছে। এই চিন্তাভাবনা করে বোধহয় অনেকেই সংগঠনের দিকে এগিয়ে আসতে পারবেন। অতটা ডিমোরালাইজ হবেন না। নিকট অতীতে যেটা আমরা দেখেছি। আমার মানে ভালো পরিবেশ ছিল। আমার সাথে আমার আ আ খালিদ মাহমুদ সুজন, যার সাথে প্রায় আমি দেখছি এখন মিডিয়াতে বলা হচ্ছে যে আমরা চ্যালেঞ্জ একে অন্যকে ব্যাপারটা তা না। আমার সাথে খালিদ মাহমুদ সুজনের দেখা হয়েছে আজকে। আমি তাকে উইশ করেছি, সেও আমাকে উইশ করেছে এবং আমরা বোধহয় একসাথে চাও খেয়েছি। সো আমার মনে হয় খুব ভালো একটা পরিবেশেই সবকিছু হচ্ছে এবং আশা করছি এই পরিবেশেই সব শেষ হবে। ফাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। বিসিবি নির্বাচন নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে। এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে নেপালে পৌঁছেছেন তামিম ইকবাল। প্রথমবারের মতো ইপিএলে খেলতে বাড়তি রোমাঞ্চ কাজ করছে এই টাইগার ওপেনারের। কাঠমান্ডু পৌঁছে তামিম জানান, ইনজুরি কাটিয়ে অনেকটাই ফিট হয়েছেন। এভারেস্ট লিগে নিজের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে নিজের সেরাটা দিতে চান তামিম। কাল নিজেদের প্রথম ম্যাচে পোখানা রাইনোসের মুখোমুখি হবেন তামিম। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের খবর, শেষটা মন মতো হলো না বাংলাদেশের। সিরিজের একমাত্র টেস্টে ৩ উইকেটে হেরেছে যুবারা। শেষ দিনে ১১০ রানের টার্গেটে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল। রঙিন পোশাকে প্রথম ৩ ম্যাচ জিতে সিরিজে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। কিন্তু এরপর থেকেই যে ঘুরে যাবে চিত্র তা হয়তো ভাবেনি স্বাগতিকরা। পরের ২ ওয়ানডে আর একমাত্র টেস্ট সহ শেষের অংশে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। ৪ দিনের একমাত্র ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছিল ১৬২ রানে। জবাবে ১১৯ রানের লিড নিয়েছিল আফগানরা। সিলেটের উইকেটে ধুঁকতে থাকা ব্যাটাররা নিজেদের দ্বিতীয় ইনিংসেও বা কতটুকুই এগোতে পারল। তৃতীয় দিন শেষে লিড ছিল ৫১ রানের। ৪ উইকেটে ১৭০ রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নেমেছিল স্বাগতিকরা। কিন্তু আফগান বোলারদের সামনে দৃঢ়তা দেখাতে পারেনি মিডল ও লোয়ার অর্ডার। আগের দিনের ৪০ রানের ইনিংসটা আর বড় করতে পারেননি অধিনায়ক আইচ মোল্লা। বলার মতো কিছু করতে পারেননি বাকিরা। মেহরাব ৩০ ও তাহজিবুলের ২০ রানে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ২২৮ রান তোলে নাভিদ নওয়াজের দল। টার্গেট মাত্র ১১০। স্বল্প পুঁজি নিয়েও লড়াই করেছে টাইগার যুবারা। ২ রানে প্রথম উইকেট তুলে নাটকীয়তার আভাস দিয়েছিলেন রিপন মণ্ডল। মুশফিক, আইচ মোল্লা, নাবিলরা আপ্রাণ চেষ্টা করে গেছেন। নিয়মিত বিরতিতে উইকেটও তুলে নিয়েছেন। তবে এক প্রান্তে অবিচল বিলাল সায়েদি। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান এদিনও গলার কাটা হয়ে থাকলেন। বাংলার যুবাদের নাটকীয় কিছুর স্বপ্ন ভেস্তে গেছে বিলালের ৫৪ রানের ইনিংসেই। ৭ উইকেট তুলে নিলেও জয় অধরাই থেকে গেছে ইয়াং টাইগারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ।
বাংলাদেশ এ দল ও এইচপি দলের মধ্যকার 4 দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। এ দলের হয়ে সেঞ্চুরি করে আলো কেড়েছেন মোহাম্মদ মিঠুন। জাতীয় দলের বাইরে থাকলেও চট্টগ্রামে ব্যাটিং প্রস্তুতি ভালো হয়েছে, এমনটা জানিয়েছেন মিঠুন। আসার যে পারপাসটা ছিল যে ম্যাচ প্র্যাকটিস, তো সোফার আমাদের ম্যাচ প্র্যাকটিস খুবই ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিটা খুবই ভালো ছিল। আমরা কয়েকদিন আগে এসেছি, ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটি পেয়েছি। সাথে সাথে চিটাগাংয়ের মাঠের উইকেট তো সবসময়ই জানি যে ভালো থাকে। তো সব কিছু মিলায়ে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার জন্য এই ম্যাচগুলো খুব দরকার ছিল। লাস্ট কিছুদিন খুব একটা ভালো যাচ্ছিল না। টিকি টাকায় অভ্যস্ত হচ্ছে জাতীয় ফুটবল দল। নিজেদের মধ্যে বল পজিশনিং বাড়িয়ে কিভাবে প্রতিপক্ষকে চাপে ফেলা যায় সে কৌশলে তৃতীয় দিনের অনুশীলন শেষ করেছে জামাল তপুরা। নতুন টেকনিকে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে মনে করছেন ফুটবলাররা। পেশাদার হওয়ায় এই কৌশলে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। এই অনুশীলনটা জাতীয় দলের জন্য নতুনই। কিভাবে নিজেদের মধ্যে অনায়াসে 5-7টি পাস খেলে নেওয়া যায় হয়েছে তারই প্রস্তুতি। বিষয়টা টিকি টাকায় অভ্যস্ত হওয়ার মতো। পাসিং অ্যাকুরেসি ঠিক রেখে গতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ারও দীক্ষা চলেছে এদিন। ব্রুজনের কৌশলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিতেই হচ্ছে ফুটবলারদের। অনুশীলনে তা কতটা রপ্ত করা গেল গেম ট্রেনিংয়ে তারই পরীক্ষা দিয়েছেন জামাল তপুরা। ফুটবলারদের দাবি বিষয়গুলোর ইতিবাচক ফল পাওয়া যাবে সাফ চ্যাম্পিয়নশিপে। কে কোন পজিশনে কমফোর্টেবল ফিল করে বা কার কোন পজিশন খেলাইলে ভালো হবে, এই সমস্ত জিনিসটা আজকে কাজ করা হয়েছে। খুব একটা অসুবিধা হচ্ছে না। তো কোচের যে সেটা যদি আমরা মাঠে সঠিকভাবে করতে পারি, পজিটিভ কিছু হবে ইনশাআল্লাহ। আগে যেটা খেলতো একটা দুটা পেরেই লম্বা পারতো কি পেতো না, বল হচ্ছে কি হচ্ছে না, এটা ছিল না। আমরা আমাদের পজিশনে রেখে এবং বল যে উইথ দ্য বল, যে বল ফুটবল এজ এ মডার্ন ফুটবল, আমাদের পজিশনালি খেলতে চাই, সেটা আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। এদিনও অনুশীলনের খোঁজ নিয়েছেন কাজী সালাউদ্দিন। সঙ্গে ছিলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান। ফুটবলাররা পেশাদার হয় দ্রুতই কোচের কৌশলের সঙ্গে মানিয়ে নেবে বলে বিশ্বাস তার। খেলার টেকনিকে, কোচিং টেকনিকে কিছু পার্থক্য আছে এবং যেটা আমরা আশা করেছিলাম সেটাই সে করতেছে। যেখানে আমাদের কিছু উইকনেস ছিল সে ব্যাপারে সে কাজ করছে। প্লেয়াররা সবাই প্রফেশনাল প্লেয়ার, তাদেরকে যেভাবে বলা হবে তারা সেভাবে খেলতে পারবে। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, তারা সকলে এই খেলার সাথে মানিয়ে নিতে পারবে। সাফের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আর মাত্র একদিন অনুশীলন করবে বাংলাদেশ। নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছুতে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা তাই থেকেই যাচ্ছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফুটবল আনন্দে মাতলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। শুক্রবার বিকেল থেকে রাত অবধি রাজধানীর অদূরে বেড়াইদের কোর্ট ইয়ার্ডে ফুটবল নিয়ে মেতেছিলেন তারা। কে ছিলেন না সেখানে? এক সময়কার দুরন্ত গতির পেসার হাসিবুল হোসেন শান্ত, উইকেট কিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ছিলেন সাবেক ওপেনিং ব্যাটসম্যান এবং বর্তমানের বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার এবং সিনিয়রদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মাঠে দুর্দান্ত ফুটবল খেলে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন জাভেদ ওমর বেলিম এবং ঢাকাই ক্রিকেটের স্বনামধন্য কোচ মিজানুর রহমান বাবুল। ছিলেন যুব বিশ্বকাপ জয়ী কোচ ফয়সাল হোসেন ডিকেন্সো। এ সময় পরিবার পরিজন নিয়ে সবাই উপস্থিত হন ক্রিকেটারদের ফুটবল ম্যাচ উপভোগ করতে। টুর্নামেন্ট শেষে আয়োজকদের পক্ষ থেকে 3 জন ক্রীড়াবিদকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ বৃত্তির আওতায় তাদের 1 বছরের শিক্ষাভার বহন করবেন আয়োজকরা। বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লা লিগা কর্তৃপক্ষ। গাদিজের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে অশোভন আচরণের দায়ে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ডাচম্যানকে। সময় ভালো যাচ্ছে না বার্সেলোনার। টানা 3 ম্যাচ ধরে জয় বঞ্চিত ব্লাউগ্রানারা। শেষ ম্যাচে দুর্বল কাদিজের বিপক্ষেও সুবিধা করতে না পেরে এক পর্যায়ে মেজাজ হারান কোম্যান। প্রতিপক্ষের ফুটবলারকে অবৈধভাবে বাধা দেওয়ার জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। তা নিয়েই তর্কে জড়িয়ে পড়েন বার্সেলোনা কোচ। পরে তাকে লাল কার্ড দেখানো হয়। এজন্য পরে 2 ম্যাচ দলের সঙ্গে ডাগআউটে থাকতে পারবেন না তিনি। ফলে লেভান্তে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দল মিস করবে তাকে। কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেওয়ার আগে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জাতীয় দলের জার্সি উন্মোচন করা হয়। এবারে চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন 7 জন খেলোয়াড়। এর মধ্যে 4 জন পুরুষ ও 3 জন নারী।
এই টুর্নামেন্টের ২ রাউন্ডে জিততে পারলে ২৩ থেকে ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিতব্য বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে কোটা পাবেন খেলোয়াড়রা। ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপের খেলা। এই আসরকে সামনে রেখে গেল ১ মাস জাতীয় দলের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ভালো করতে প্রত্যয়ী খেলোয়াড়রা। নিরাপদ ভ্রমণ করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে পর্যটন দিবস উপলক্ষে হয়ে গেল বর্ণাঢ্য সাইকেল র্যালি। পরিবেশ বাঁচাও আন্দোলন, ববা এবং বিডি টুরিস্ট সাইক্লিস্টের উদ্যোগে অভিনব এই আয়োজনে অংশ নেন জনা ৫০ সাইক্লিস্ট। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। তবে কোভিড আর কোয়ারেন্টিনের এ সময়ে চাইলেও উপায় নেই বিশ্বভ্রমণের। পদে পদে নানা বাধা আর বিপত্তি আঁকড়ে ধরবে চারদিক থেকে। তার উপর ইটকাট পাথরের যান্ত্রিক এই নগরে অট্টালিকা আর মেগা প্রকল্পের ভিড়ে শ্বাস নেওয়াটাই বড় চ্যালেঞ্জ নগরবাসীর জন্য। কিন্তু সব সমস্যা উপেক্ষা করে ছুটির দিনের সকালে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ভ্রমণের স্লোগানকে সামনে রেখে এই তরুণেরা উপস্থিত শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে। লক্ষ্য সাইকেল র্যালির মাধ্যমে সচেতন করে তোলা নগরবাসীকে। নিজেরা নিরাপদে ভ্রমণ করব, যাতে আমরা অন্য কারো ডিস্টার্ব না করি, অন্য কারো অ্যাক্সিডেন্টের কারণ না হয়। যারা সাইকেলিস্ট তারা কিন্তু সম্পূর্ণ মাদক মুক্ত এবং মাদককে তারা ত্যাগ করছে। তারা শারীরিকভাবে সুস্থ থাকছে এবং তারা মানসিকভাবে স্বস্তি পাচ্ছে। ৪ চাকার দাপটে শহরে আজ সাইকেলের মতো পরিবেশ বান্ধব যানের হাহাকার, অথচ নিরাপদ পর্যটনের জন্য এ যানের কোনো বিকল্প নেই এখনো বিশ্বজুড়ে। তাই এই অভিযাত্রায় তরুণদের আরও বেশি সংযুক্ত করতে সাইক্লিস্টদের চাওয়া প্রশাসনের সুনজর। সাইকেল হচ্ছে শারীরিকভাবে একটা সুস্থ থাকার একটা ব্যাপার, শরীর চর্চার দিক থেকে, এবং এখানে নারী আর পুরুষের কোনো ভেদাভেদ নেই। আমি দেশের বাইরে ছিলাম, সবাইকেই দেখতাম যে সাইকেল নিয়ে অফিস যাচ্ছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে। আমরা আসলে সাইক্লিস্ট, এটা যেন সবাই আমাদের দেখে শেখে। অনেক জায়গায় আছে যেমন সাইকেল রাখার স্ট্যান্ড নেই, সুযোগ সুবিধা নেই, সাইকেল ঢুকানোই দেওয়া হয় না। এই প্রতিবন্ধকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সাইকেল র্যালিটি শাহবাগের জাদুঘর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং ফুলার রোড চত্বর ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। ইয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন 7 কাউন্সিলর। একই ক্যাটাগরিতে খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিম। 23 পদের বিপরীতে মনোনয়ন নিলেন 32 জন। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।